আমরা তার গৃহকর্মী ফাতেমাকেও হয়তো দেখতে পাচ্ছি এখানে। ক্যামেরার সামনে যাদের দেখি ইতিহাসে সাধারণত তাদের নামই লেখা থাকে, কিন্তু আজ যে গল্পটা বলবো সে গল্পের নায়িকা কখনো মাইক্রোফোন ধরেননি, কখনো কোনো ব্যানারে তার নাম ওঠেনি। তবুও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি ছিলেন একেবারে সামনে। প্রশ্ন হল, কে এই নারী, আর কেন একজন সাবেক প্রধানমন্ত্রী ১৬ বছর ধরে এক মুহূর্তও তাকে ছাড়া চলতে পারেননি? এই গল্প ফাতেমা বেগমের। ভোলার এক সাধারণ গ্রাম, কাচিয়া ইউনিয়ন। ৫ ভাই বোনের সংসারে বড় হওয়া ফাতেমার জীবন ছোটবেলা থেকেই ছিল সংগ্রামের। ২০০৮ সালে স্বামী হারুন লাহারীকে হারানোর পর ২টি সন্তানকে নিয়ে তিনি যেন হঠাৎ করেই পড়ে যান অথৈ সাগরের মাঝখানে। সংসার চালাতে ২০০৯ সালে ঢাকায় আসা এই সিদ্ধান্তটাই বদলে দেয় তার জীবনের গতিপথ। গুলশানের ফিরোজা ভবনে কাজ পান তিনি। তখনও হয়তো কল্পনাও করেননি এই বাড়িটাই একদিন তাকে নিয়ে যাবে ইতিহাসের এক নীরব অধ্যায়ে। ২০১৪ সাল, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির দিন। বালুর ট্রাকে অবরুদ্ধ খালেদা জিয়ার বাসভবন। অসুস্থ শরীর, প্রবল চাপ, চারদিকে পুলিশ। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে একটি দৃশ্য। খালেদা জিয়াকে শক্ত করে ধরে রাখা একটি হাত। সেই হাত ছিল ফাতেমার। সেই দিন থেকেই তিনি শুধু গৃহকর্মী নন, তিনি হয়ে ওঠেন ছায়াসঙ্গী। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাচ্ছেন। ফাতেমার সেখানে যাওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু প্রশ্ন হল, তিনি কেন নিজেই চাইলেন জেলে যেতে? উত্তরটা খুব সাধারণ। নেত্রী অসুস্থ, আর ফাতেমা মনে করেছিলেন এই সময় তাকে একা ছেড়ে দেওয়া যাবে না। আদালতের অনুমতি নিয়ে স্বেচ্ছায় কারাগারে প্রবেশ। ৭৭৪ দিন। নিজের সন্তান, নিজের জীবন সবকিছু পেছনে রেখে জেলখানার অন্ধকার কক্ষে একজন অসুস্থ নেত্রীর সেবা। রাজনীতিতে এমন আনুগত্য কয়জন দেখেছেন? এই ফাতেমাকে নিয়েই একদিন জাতীয় সংসদে তির্যক মন্তব্য শোনা যায়, কারাগারেও ওনার ফাতেমা লাগবে। অনেকে রাগ করেছিলেন, অনেকে তর্ক করেছিলেন, কিন্তু ফাতেমা ছিলেন নীরব। তিনি কথা বলেননি, তিনি শুধু কাজ করে গেছেন। করোনার ভয়াবহ সময়, যখন মানুষ আপনজন থেকেও দূরে সরে যাচ্ছিল, তখন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশ ছাড়েননি এই নারী। আর আসে সেই দিন, ৩০শে ডিসেম্বর ২০২৫, ভোর ৬টা। খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই রুদ্ধ কক্ষে ছিলেন পরিবারের সদস্যরা, আর ছিলেন ফাতেমা। ১৬ বছরের দায়িত্ব, ১৬ বছরের সেই হাত সেদিন থেমে যায়। আজ যখন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হচ্ছে, অনেকের চোখে জল, কিন্তু সবচেয়ে নিঃস্ব হয়তো এই ফাতেমাই। কারণ তিনি শুধু গৃহকর্মী ছিলেন না, তিনি ছিলেন নার্স, ব্যক্তিগত সহকারী এবং নিঃশব্দ আশ্রয়। ফাতেমা কোনো রাজনীতিবিদ নন, কোনো পদ নেই, কোনো ক্ষমতা নেই, তবুও খালেদা জিয়ার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে তার উপস্থিতি ছিল অটল। এই গল্প আমাদের প্রশ্ন করতে শেখায়, আনুগত্য কি শুধু রাজনীতিতে হয়, নাকি কখনো কখনো মানুষের হৃদয় থেকেই ইতিহাস লেখা হয়? আপনি এই ত্যাগকে কিভাবে দেখেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজন নেত্রী। তাদের একজন চিরবিদায় নিলেন। অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায় এবং ঘটনাবহুল জীবনের। দীর্ঘদিনের অসুস্থতা শেষে মৃত্যুর কাছে সমর্পিত হলেন বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের এমন এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝে তার প্রস্থান ঘটল যখন নানান অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। ইতিহাসের সবচেয়ে সংকট কাল অতিক্রম করছে সারা দেশ। একটি নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রয়েছে নানামুখী শঙ্কা। আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে পাঠানোর পর বিএনপিকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনই এক ক্রান্তিকালে বেগম জিয়ার মৃত্যু দেশ ও দলের সংকট আরো ঘনীভূত করবে কিনা সেটি বড় প্রশ্ন। খালেদা জিয়ার মৃত্যুর অবৈধ কিছু দৃশ্য অবতারণা করেছে। রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সমবেদনা। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ভারতের নেতারা জানাচ্ছেন শোক। ডক্টর ইউনূস সরকারের সময় এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। উপলক্ষ শুধুই বেগম জিয়ার প্রতি শেষ। খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে ২৩শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মাত্র ২ দিন আগেই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আলো ঝলমল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে ভর্তি শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও
27 নভেম্বরের দিকে জানা যায় অবস্থা সংকটজনক। এরপর তাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয়। অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া বেগম জিয়া মৃত্যুর পরেও যেন জাতীয় ঐক্যের সুযোগ এনে দিয়েছেন। প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন শোকবার্তা। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং সমালোচনা হচ্ছে। 30 ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রতিবেশী দেশ থেকেও আসছে তাৎপর্যময় প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক ও এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী জানান, তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে 1 ডিসেম্বর বেগম জিয়ার সুস্থতা কামনা করেও বার্তা দিয়েছিলেন মোদী। জানান, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত রয়েছে। প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় সরকার ডানপন্থী সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিকর নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হওয়া প্রচারণা থেকে সেটি পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানা যায় অংশ নিতে আরো কয়েকটি দেশের মন্ত্রীসহ প্রতিনিধিরাও আসছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার, দেশের পার্লামেন্টারি স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী জিএন ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের আসার কথা রয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানা যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 31 ডিসেম্বর বেলা 2টায় অনুষ্ঠিত হবে জানাজা। এজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য 31 ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার মৃত্যুর পর ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকসভা মুহূর্তে সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সময় কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতা ব্যবস্থা, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বেগম জিয়ার শেষ বিদায়ের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার উদ্বেগ মোটেই অস্বাভাবিক নয়। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে একটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। সামগ্রিকভাবে তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনা হয়ে উঠেছে টপ প্রায়োরিটি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তবে বিডি নিউজ 24 খবর বলা হয়েছে তার জন্মদিন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। দেশভাগের আগে ওই সময়টায় জলপাইগুড়ি দিনাজপুরের মধ্যেই ছিল। জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও 15 আগস্টে তিনি তার জন্মদিন পালন করতেন। 1991 সালের 20 মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরে বাসসের সূত্রে উল্লেখ করা হয়েছিল জন্মদিন 1945 সালের 19 আগস্ট। 1947 সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে এসে স্থায়ীভাবে বিচারপতি সাত্তার রাজনীতি থেকে অবসর নিলে 1984 সালের 12 জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর 1984 সালের 1 মে তিনি হন দলের চেয়ারপারসন। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে পরের বছরগুলোতে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের 2 নেত্রীর একজন, বিদেশি সংবাদমাধ্যমের ভাষায় 2 বেগমের একজন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে সমর্থকরা যেমন খালেদা জিয়াকে তার আপোষহীন দেশ নেত্রী বলে মনে রাখবে, ইতিহাসের পাঠে সমালোচনার কলমে তার হাবভাব আর জামাতের